এই গোল টেবিল বৈঠক আলোচনার সম্মানিত সভাপতি, উপস্থিত 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা হয়তো চিন্তা করছেন এই সরকার আসার 2 মাসের মধ্যে কি প্রয়োজন হয়ে গেল এতগুলি জিনিস নিয়ে আলোচনা করার। আমরাও চাই নাই এই সরকারের বিরুদ্ধে কোনো কিছু করার, কিন্তু সরকারের করছে আমাদেরকে তাদের অবস্থান নেওয়ার জন্য। সংস্কারটা আপনারা যে এখানে জামাতের সেক্রেটারি জেনারেল খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে, এটা কিন্তু কোন দলকে সুবিধা দেওয়ার জন্য না, কোন ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য না, এটা হলো জনগণকে সুবিধা দেওয়ার জন্য। যখন যে সরকার আসে করতে না পারে, এটাই হলো তার মূল লক্ষ্য। কারণ যারা ক্ষমতায় আসে তারা মনে করে তাদের বাপের দিনের সম্পত্তি, বাচ্চার দিনের সম্পত্তি, যা ইচ্ছা তা করবো। হাসিনা যেরকম বলতো এটা আমার দেশ, আমার বাবার দেশ, এটা আপনারা শুনেছেন। এটা হলো বাংলাদেশ, এটা কারো দেশ, আমাদের সকলের দেশ। সুতরাং এখানে জনগণ যেটা চায় সেটাই করতে হবে। আমরা সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সংস্কার প্রয়োজন। আমি 1-2তে অংশগ্রহণ করেছি, বাকিগুলো আমাদের প্রতিনিধিরা ছিল। এখানে কোনো দ্বিমত ছিল না। আমি একটা কথা শুধু আপনাদের সামনে উদাহরণ দিতে চাই, জনগণ যেন আমাদের ব্যাখ্যাগুলি বুঝে। আমরা কি চাচ্ছি যে দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান হবে সে যেন একটা যাচাই বাছাইয়ের মধ্যে আসে এবং তাকে নির্বাচিত করা হয়। যারা মেম্বার হবে তাদেরও যেন যাচাই বাছাইয়ের মাধ্যমে ওখানে পদায়ন হয়। একইভাবে পাবলিক সার্ভিস কমিশন, জুডিশিয়ারি, সবকিছু যেগুলি বাদ পড়েছে এইগুলি আমরা চেয়েছি একটা যাচাই বাছাই কমিটি হবে। পার্লামেন্ট মেম্বারদের দিয়ে হতে পারে, আপার হাউসের মেম্বারকে দিয়ে হতে পারে। সিস্টেম আছে, একটা অ্যাম্বাসেডর যদি কোনো দেশে যাইতে হয় তাকে ওই কমিটির মাধ্যমে, রিলেশন কমিটি যেটা হয়, ওই কমিটিকে তারা সওয়াল জবাব করতে হয়। তারা যদি মনে করে ও ওই দেশের জন্য ঠিক আছে তাহলে তাকে পাঠানো হয়। আমরা তো আর আমেরিকান সিস্টেমে যেতে চাই নাই, আমরা চেয়েছি একটা ন্যায়ের সিস্টেমে যাওয়ার জন্য, মানুষের সুবিধার সিস্টেমে যাওয়ার জন্য। বিএনপি এটা কেন না করছে এটা আমার বোধগম্য নয়। আমি 2বার বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা রেকর্ড সৃষ্টি করেন, সবকিছু আপনি সংস্কারগুলি মেনে নিয়ে ইতিহাসে আপনার নাম লেখান। আপনার বাবাও লেখাইছে, আপনার মাও লেখাইছেন, আপনি এটা ইতিহাসে একটা স্মরণীয় হয়ে থাকেন। এখানে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন হবে না। বাংলাদেশের মানুষ এবং অন্য দেশের মানুষের মধ্যে পার্থক্য আছে। এখানে মানুষ হলো বিদ্রোহী, কারণ ঝড় ঝাপটার মধ্যে তাদেরকে বেঁচে থাকতে হয় এবং বিদ্রোহ করাটা এটা নতুন কোনো বিষয় না। 1757 সালেও যে বিদ্রোহ করেছিল সেও বাঙালি ছিল। 1971 সালেও আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে এরশাদকে পতন করেছিলাম। অনুরূপভাবে বিএনপির ওই দিন জামাত এবং আওয়ামী লীগ মুখ্য ভূমিকা পালন করেছিল। সারা রাত আমরা ঘরে যেতে পারিনি, পার্লামেন্টে বসা ছিলাম। বসে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পাশ করতে হয়েছিল।
বলার উদ্দেশ্য হচ্ছে ইচ্ছা যদি আমি কোন একটা সমস্যা সৃষ্টি করি তাহলে এটা আমাকে কেউ সাহায্য করবে না। প্রধানমন্ত্রীকে বুঝতে হবে তার সামনে অনেকগুলি সমস্যা। একটা হল বিরোধী দলকে পার্লামেন্টে সামাল দেওয়া, দ্বিতীয় হল সংস্কারগুলি বাস্তবায়ন করা, 3 নম্বর হল তেলের কারণে পেট্রোল, অকটেন, ডিজেল যাই বলেন, এটার কারণে বাংলাদেশে যে প্রভাব পড়বে এটার থেকে বের হওয়া আসা বর্তমান সরকারের পক্ষে সম্ভব না। আমি এটা বলে দিচ্ছি, শব্দটা তাদের পক্ষে সম্ভব না। তারপরে হলো পরিস্থিতি বাইরে ভালো না। জামায়াতে আমির সাহেব বললেন কালকে চট্টগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষের যে দুর্ভোগ হয়েছে, রাস্তায় যে দৌড়াদৌড়ি, এটা আমরা আশা করছি না। জায়গায় অনেক হত্যাকাণ্ড করছে, আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। পার্লামেন্টে আজকে কারা আসছে, এটা না মানার কারণটা কি? 3 ভাগের 1 ভাগ হলো ব্যবসায়ী, আর 1 ভাগ হলো অশিক্ষিত। সশিক্ষিত মানে কি? অশিক্ষিত। এটা অশিক্ষিত না লেখে ভদ্র ভাষায় লেখে কি সশিক্ষিত। ও পার্লামেন্ট কি বুঝবে? একটা বক্তব্য রেখে দিলাম মাইকের সামনে, হ্যাডাম দেখাই দিলাম, বউ দেখলো যে আমার জামাই তো হ্যাডাম দেখাইছে। পার্লামেন্টে একটা বক্তব্য রেখে আসছে, তার কিছু লোক থাকে তারাও বলে যে আমার স্যার তো হ্যাডাম দেখাইছে। এটা ভালো বক্তব্য রাখছে। সে যে পার্লামেন্ট শব্দ বানানো করতে পারে না, এটা তো বহু সংস্কার কি জিনিস বহুবার সমাপ্ত করা বুঝে না। সুতরাং প্রধানমন্ত্রীকে চারিদিকের থেকে কিছু দুষ্ট চক্র ঘিরে রেখেছে। আপনাকে এই দুষ্ট চক্র ভেদ করতে হবে, অভিজ্ঞ লোকদের পরামর্শ নিতে হবে। পরামর্শ নিতে কোনো আপত্তি নেই। আমি এখানে একটা উদাহরণ দিতে চাই। প্রেসিডেন্ট জিয়া যখন রাষ্ট্রপতি নিল, সর্বপ্রথম আমি একজন লোককে অ্যাপয়েন্টমেন্ট দিলাম, পানি সাহেব। যখন রুমে ঢুকলো, উনি আমাকে টেলিফোন করলেন, বললেন না সরি, ইসমাইল সাহেবকে যখন অ্যাপয়েন্টমেন্ট দিলাম, উনি যখন অ্যাপয়েন্টমেন্ট এটা কার্ড থাকে, ওটা দেখার পরে আমাকে ডাকলেন, ইসমাইল সাহেবের সাথে আমার কি, ওনার কিসের জন্য তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন? আমাকে এটা হয়তো আপনার আগে বলা উচিত ছিল। আপনি কি ব্যবসা বুঝেন? আপনি তো আগে আসছেন, ব্যবসা তো আপনি বুঝেন না, আমি বুঝি না। ইসমাইল সাহেব যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিযোগ নেই, তার জীবনের সমস্ত যা কিছু সব কিছু তৎকালীন বাংলাদেশে বাংলাদেশে তার বাড়ি হলো ইরানে। সঠিক তথ্যগুলি পাবেন কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে ব্যবসায়ীরা ফাঁকি দেয়, ট্যাক্স কিভাবে ফাঁকি দেয়, সরকারের কি করণীয়, আরো উৎসাহিত করার জন্য। আপনি শুধু শুনতে থাকবেন, মাঝে মাঝে প্রশ্ন করবেন। এটা আগে আমি আগে বলি নাই, আসলে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তার কারণে এটা বলতে পারিনি। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, চারিপাশে যারা আছে সরকার পরিচালনা, তারা নয়। সুতরাং আপনাকে বিপদগামী করছে। রেজাল্ট কি হবে? আমরা যারা 11 দলীয় ঐক্য জোটে আছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি এইখানে আমরা ক্ষান্ত হব না। এটা হলো আমাদের প্রাথমিক স্টেজ। এরপরের স্টেজ হবে
বিভিন্ন বিভাগে বিভাগে জনসভা, এরপরে হবে জেলায় জেলায় জনসভা, এরপরে হবে পুরো বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের মতো একটা অভ্যুত্থান। এটা কি আপনি সামাল দিতে পারবেন? আপনি নিশ্চয়ই মাঝে মাঝে ভিডিও দেখেন, আপনার লোকেরা যখন কড়া বক্তব্য রাখছিল, পুলিশ আসুক, গুলি করুক, দেখি কিভাবে করে, আমি প্রধানের বুক দিয়ে দাঁড়ায় থাকবো। ঠস করে যখন একটা গুলি দেওয়া হলো, দৌড়ে চলে গেল। এটা ভিডিওতে আছে, আমি ওটা বলতে চাচ্ছি না, বাকি জিনিসটা বাকি অর্ধেকটা বলতে চাচ্ছি না, জানি। এ হলো তাদের অবস্থা। আমরা যখন বিএনপিতে ছিলাম এটা ছিল না, আমরা বুক পেতে কাজ করেছি। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, এরশাদের বিরুদ্ধে সর্বশেষ পতনের মিছিলটা আমার নেতৃত্বে হয়েছিল। আমার সাথে ছিল আমানুল্লাহ আর খায়রুল করিম খোকন আর ছাত্র দল যুব দলের নেতারা। আমরা শুরু করেছিলাম গুলিস্তান থেকে, আমাদের লক্ষ্য ছিল মৌজা পর্যন্ত। ফটো উঠানো শেষ, পাশে তাদের গাড়িতে করে তারা চলে যায়, মোটর সাইকেল থাকে। শেষ পর্যন্ত আমার মৌচাক পর্যন্ত ছিল ব্যারিস্টার রফিক, আর কেউ ছিল না। মৌচাকের পরে উনিও ছিলেন, মৌচাকের পরে উনিও চলে গেলেন। আমি যখন পুলিশের উঠে দেখলাম 20,000-এর উপরে লোক আছে, তখন আমি চিন্তা করলাম আজকেই 144 দ্বারা ভঙ্গ করব। নাও আর নেভার, হয়তো আজকে না হলে কখনো না। আমি